ল বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের ল বাংলা চ্যানেলে আমরা ডিসকাস করব যে একটা প্লেন্ট কিভাবে লিখতে হয়। অর্ডার 7 রুল 1 অনুযায়ী একটা প্লেন্ট কিভাবে লিখতে হয়। সিপিসিতে যে কোনো একটা কেস ইনিশিয়েট হয় প্লেন্টের মাধ্যমেই, কিন্তু একটা প্লেন্ট লেখা খুবই একটা টেকনিক্যাল জিনিস। প্লেন্ট লিখতে যদি আমরা কিছু ভুল করে ফেলি তাহলে সেই ভুলটা পরবর্তীকালে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্যে প্লেন্ট লেখার সময়েই অনেক কিছু মাথায় রেখে প্লেন্টটাকে তৈরি করতে হয়, না হলে ভবিষ্যতে বড় মাসুল বা মূল্য দিতে হয়। যেমন পার্টিজ টু শ্যুট, অর্থাৎ সব পার্টিগুলোকে আমরা ইনক্লুড করেছি কি না, নন জয়েন্ডার কোনো পার্টি থেকে গেল কি না, মিস জয়েন্ডার কেউ এসে গেল কি না, এগুলো প্লেন্ট লেখার সময় মাথায় রাখতে হয়। কজ অফ অ্যাকশানটা কী আছে সেটা খুব ভালো করে কজ অফ অ্যাকশানটাকে প্লেন্টের মধ্যে এক্সপ্লেন করতে হয়, এবং কজ অফ অ্যাকশান কেন তৈরি হয়েছে, কেসটার হার্ট হচ্ছে তার কজ অফ অ্যাকশান, এবং প্লেন্টের মধ্যে সেটা খুব পয়েন্ট ওয়াইজ কজ অফ অ্যাকশানটাকে বলতে হবে। এবং প্লেন্ট লেখার কতগুলো, প্লেন্ট লেখা একটা আর্ট, এবং শুধু এটা আর্ট না, এটা একটা টেকনিক্যাল বিষয়ও। অর্থাৎ কীভাবে আমরা একটা প্লেন্ট লিখবো একের পর এক, কীভাবে একটা প্লেন্টকে সঠিকভাবে আমরা কোর্টের কাছে দেওয়ার উপযোগী করে তুলব, সেটাই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। যে প্লেন্টের মধ্যে কী থাকা উচিত, কীভাবে ক্যাটেগরিক্যালি স্পেসিফিক্যালি একটা প্লেন্ট লেখা উচিত, এবং কী কী কারণে প্লেন্ট রিজেকশন হয়। যেমন 7-11 অর্ডার 7 রুল 11 অনুযায়ী প্লেন্ট রিজেক্ট হতে পারে। প্লেন্ট রিজেক্ট হতে পারে যে কারণে, তার মধ্যে হচ্ছে আমরা আমাদের আগের ভিডিওগুলোতেও দেখেছি যে একটা প্লেন্ট রিজেক্ট হতে পারে যদি একটা প্লেন্টের যে অ্যাসেট ক্লেমটা যে রয়েছে সেই ক্লেমটা যদি আন্ডারভ্যালুড হয়, তাহলে প্লেনটা রিজেক্ট হতে পারে। কজ অফ অ্যাকশানটা যদি সঠিকভাবে বা ভাষা থাকে, সঠিকভাবে বলা না থাকে কজ অফ অ্যাকশানটা, আবার কজ অফ অ্যাকশান তৈরিই হয়নি, হয়তো এমন কোনো প্লেন দেওয়া হয়েছে কজ অফ অ্যাকশানটা তৈরিই হয়নি। এবার কজ অফ অ্যাকশানটা কি সেটাও আগে বুঝতে হবে যে কজ অফ অ্যাকশানটা তৈরি হয়েছে কি না। কজ অফ অ্যাকশানের ক্ষেত্রে প্লেন্টিভের সেখানে ডিউটি রাইট টু শ্যুট, অর্থাৎ প্লেন্টিভের সে রাইট আছে কি না, একটা কেস করার একটা প্লেন্টিভের রাইট আছে কি না, অথবা তার কোনো রকম প্লেন্টিভের ইনজুরি, লিগাল ইনজুরি হয়েছে কি না। লিগাল ইনজুরি ছাড়া তো একটা প্লেন্ট দিলে হবে না, এবং সেই কজ অফ অ্যাকশানটাকে ভাষাভাবে দিলেও হবে না। কজ অফ অ্যাকশানটাকে সঠিকভাবে দিতে হবে, কোন কোর্টে প্লেন্টটা লেখা হচ্ছে সেই কোর্টে জুরিসডিকশান থাকতে হবে, এবং প্লেন্টে সে কি রিলিফ চাইছে সেটাও ক্যাটেগরিক্যালি বলতে হবে। যাই হোক, এটাকে আমরা আজকে খুব ইন ডিটেল একদম টেকনিক্যালি কীভাবে প্লেন্ট লিখতে হয় সবগুলো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তা আমরা শুরু করে দিচ্ছি ল বাংলা চ্যানেলে। হাউ টু রাইট আ মডেল প্লেন্ট। আ প্লেন্ট ইজ আ রিটেন স্টেটমেন্ট টু ক্লেম filed by the plaintiff before the civil court under Order 7 Rule 1 of CPC 1908। অর্থাৎ অর্ডার 7 রুল 1 অনুযায়ী প্লেনটাকে ফাইল করছে। আমরা এখানে একটা কম্প্রিহেন্সিভ গাইড দেখাচ্ছি প্লেনটা কীভাবে লিখতে হবে। তাহলে এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ আ প্লেন্ট, কী কী প্লেন্টের মধ্যে থাকতেই হবে সেটা এখন দেখা যাক। টাইটেল অফ দ্য কোর্ট, প্রথমে বিগিন উইথ দ্য নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য কোর্ট হোয়ার দ্য স্যুট ইজ ফাইল্ড। ঠিক আছে, তাহলে যে কোর্টে প্লেনটা করা হবে সবার প্রথমে সেই কোর্টের নামটা দিতে হবে। ইন দ্য কোর্ট অফ সিভিল জাজ সিনিয়র ডিভিশন অ্যাট দিল্লি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ইন দ্য কোর্ট অফ সিভিল জাজ সিনিয়র ডিভিশন অ্যাট দিল্লি অ্যাট কলকাতা আর মাদ্রাজ। ঠিক আছে, এইভাবে টাইটেল অফ দ্য কোর্ট প্রথমে আসছে, তারপরে হচ্ছে স্যুট নাম্বার। তাহলে একটা স্যুট নাম্বার পড়বে, অরিজিনাল স্যুট নাম্বার দিস, একটা স্যুট নাম্বার এখানটা প্রথমে প্লেন যখন করা হবে, যদি স্যুট নাম্বার এখানে ব্ল্যাঙ্কও রাখা যেতে পারে, স্যুট নাম্বার বলে একটা ব্ল্যাঙ্ক রাখা যাবে, কারণ এটা হয়তো মানে কোর্ট প্রসিডিওরে স্যুট নাম্বারটা পড়বে। অফ আমরা এইটুকু স্ল্যাশ দিয়ে অরিজিনাল স্যুট নাম্বার স্ল্যাশ অফ বলে এখন যে কারেন্ট ইয়ারটা 2024 আর 25 হোয়াট এভার ইট মেবি সেটা দিতে হবে। এবার এটা স্যুট নাম্বারটা কোর্ট বসাবে। ঠিক আছে, এবারে পার্টিজ টু স্যুট। এবার যে মানে আমাদের দুটো যে পার্টি আছে প্লেন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্ট, রাইট বিটুইন ফলোড বাই বিটুইন লিখে ফলোড বাই প্লেন্টিভস ডিটেল। ঠিক আছে, এখানে এটা একদম ক্যাটেগরিক্যালি এইভাবেই লিখতে হবে। পার্টিজ টু স্যুটের ক্ষেত্রে বিটুইন ফলোড বাই লিখতে হবে প্লেন্টিভস ডিটেল। প্লেন্টিভস ডিটেল মানে তার প্লেন্টিভের নাম, সে কার ছেলে,
সন ডটার ওয়াইফ অফ হুম, হ্যাঁ, অথবা ফাদার অর হাজব্যান্ড তার হুম, তারপরে বয়স কত, কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, হ্যাঁ, মার্ক অ্যাজ প্লেন্টিভ অ্যান্ড ইন দ্য সেন্টার, অ্যান্ডটাকে এবার ইন দ্য সেন্টার পয়েন্টে প্লেন্টিভ লেখা হয়ে গেল, এবার অ্যান্ড ইন দ্য সেন্টারে লিখতে হবে, মাঝখানে সেন্টারে অ্যান্ড লিখে এবার হচ্ছে ডিপেন্ডেন্স ডিটেলসটা দিতে হবে। ডিপেন্ডেন্সের নেম, তার নাম কি, তার মানে সমস্ত এরকম নাম, তার অ্যাড্রেস সবগুলো দিয়ে মার্ক অ্যাজ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে মার্ক অ্যাজ প্লেন্টিভ, এক্স মার্ক অ্যাজ প্লেন্টিভ অ্যান্ড ওয়াই মার্ক অ্যাজ ডিপেন্ডেন্ট। এই হয়ে প্লেন্টিভ আর ডিপেন্ডেন্টের এই যে এটা চলে গেল, তাহলে হচ্ছে প্রথমে বিটুইন লিখে প্লেন্টিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট, প্লেন্টিভ এক্স অ্যান্ড ডিপেন্ডেন্ট ওয়াই। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের প্লেন্টে প্রথম কি হলো, প্রথম হচ্ছে আমাদের টাইটেল অফ দ্য কোর্ট, কোর্টের টাইটেল অফ কোন কোর্টে হচ্ছে, তারপরে স্যুট নাম্বার, তারপরে পার্টিস টু স্যুট অর্থাৎ প্লেন্টিভ ডিপেন্ডেন্ট অবধি এসে গেল। এরপরে হচ্ছে 4 নম্বরে হেডিং অফ দ্য প্লেন্ট, অর্থাৎ প্লেন্টটা কী কারণে করা হচ্ছে, প্লেন্ট আন্ডার অর্ডার 7 রুল 1, অর্ডার 7 রুল 1 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, অর্থাৎ অর্ডার 7 রুল 1 অনুযায়ী আমরা এই প্লেনটা করছি। অর্থাৎ আমার কোনো সিভিল রাইট ছিল অথবা আমার প্রতি কোনো অবিচার হয়েছে, সেইটার বদলে আমরা একটা কিছু বিচার চাইছি অ্যাজ পার কি প্লেন্ট আন্ডার কি প্লেন্ট আন্ডার অর্ডার 7 রুল 1 অফ সিপিসি 1908, অ্যাড্রেস টু দ্য অনারেবল ডেজিগনেশন অফ দ্য জাজ। ঠিক আছে, ওটা দিতে হবে। দ্য হাম্বেল প্লেন্ট অফ দ্য প্লেন্টিভ অ্যাবাভ নেমড, তারপরে লিখতে হবে মোস্ট রেসপেক্টফুলি সোয়েথ, মোস্ট রেসপেক্টফুলি সোয়েথ। এখানে এটা হচ্ছে একটা ট্র্যাডিশনালি এইভাবে এটা লিখতে হয়। ঠিক আছে, মোস্ট রেসপেক্টফুলি সোয়েথ ট্র্যাডিশনালি এইভাবে এটা লিখতে হয়। এবারে হচ্ছে মেন বডি অফ দ্য প্লেন্ট 5 নম্বরে আসছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এই মোস্ট রেসপেক্টফুলি সোয়েথ এটা হচ্ছে ট্র্যাডিশনালি এইভাবে লিখতে হয়। তারপরে প্লেন্টের মেন জায়গাটা আসছে প্যারাগ্রাফ 1, পার্টিস ডেসক্রাইব হু ইজ দ্য প্লেন্টিভ, হু ইজ দ্য ডিফেন্ডেন্ট, মানে প্লেন্টিভকে সে কোথায় থাকে, এবার তার সঙ্গে একটু বিবরণ, আগে তো শুধু নাম লিখেছিলাম, তার সঙ্গে এবার একটু একটা সেন্টেন্স লেখা হবে, হু ইজ দ্য ডিফেন্ডেন্ট, হ্যাঁ, দেয়ার ক্যাপাসিটি টু সিউ, টু বি সিউড, ব্রিফ ব্যাকগ্রাউন্ড অফ পার্টিস, এরকম দিতে হবে। যেমন এক্সাম্পল হিসাবে বলা যায় দ্যাট দ্য প্লেন্টিভ ইজ এ রেসিডেন্ট অফ অমুক জায়গা অ্যান্ড এ মেজর অ্যান্ড হি ইজ এ মেজর, মানে প্লেন্টিভ মাইনার হলে তো হবে না, আনসাউন্ড বাই লোক হলে হবে না, অ্যান্ড কম্পিটেন্ট পারসন ক্যাপেবল অফ এন্ট্রিং ইন্টু কন্ট্রাক্টস অ্যান্ড হ্যাজ লিগাল ক্যাপাসিটি টু ফাইল দ্য প্রেজেন্ট স্যুট। এভাবে প্লেন্টিভকে ডিফাইন করা হলো যে সে প্লেন্টিভ এখানে বাসিন্দা, সে মেজর এবং সে একজন কম্পিটেন্ট পারসন, একজন কন্ট্যাক্ট করার জন্যে, আর ডিফেন্ডেন্ট সে অমুক জায়গার বাসিন্দা, হি ইজ অলসো আ মেজর অ্যান্ড কম্পিটেন্ট পারসন, হ্যাঁ, এটা কন্ট্যাক্ট করার জন্যে। ঠিক আছে, এই প্লেন্টিভ আর ডিপেন্ডেন্ট সম্পর্কে আরেকটু বলা হলো। এইবারে প্যারাগ্রাফ 2 হচ্ছে জুরিসডিকশন অ্যান্ড ভ্যালুয়েশন। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মাস্ট ইনক্লুড দ্য কোর্স জুরিসডিকশন। একটা কোর্টে কোনো স্যুট করা হচ্ছে সেটা মাস্ট ইনক্লুড দ্য কোর্স জুরিসডিকশন। জুরিসডিকশন কত রকম হতে পারে, টেরিটোরিয়াল জুরিসডিকশন, পিকুনিয়ারি জুরিসডিকশন, ভ্যালুয়েশন অফ দ্য স্যুট অ্যান্ড কোর্ট ফিজ। তাহলে জুরিসডিকশন দু রকম, টেরিটোরিয়াল জুরিসডিকশন আর পিকুনিয়ারি জুরিসডিকশনের মধ্যে পড়তে হবে। এছাড়া একটা ভ্যালুয়েশন লিমিট থাকে একটা কোর্টের, সেই ভ্যালুয়েশন লিমিটের মধ্যেও এটা পড়তে হবে। সুতরাং যদি টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে না পড়ে তাহলে স্যুট আলটিমেটলি রিজেক্ট হবে। পিকুনিয়ারি জুরিসডিকশনের মধ্যে মানে পিকুনিয়ারি জুরিসডিকশন তার মধ্যে না পড়লেও স্যুটটা রিজেক্ট হবে। এবারে স্যুটটার ভ্যালুয়েশন কত সেটা মেনশন করতে হবে, যে এই স্যুটটা দেখো একটা মানি স্যুট সাপোজ 10 লাখ টাকার, তাহলে 10 লাখ টাকা হচ্ছে ভ্যালুয়েশন অফ দ্য স্যুট। আর কোর্টের সঙ্গে যদি আরও ইন্টারেস্ট হয়ে যায় কিছু দিনে, তাহলে দ্যাট শুড বি অলসো ইনক্লুডেড। এবার হচ্ছে কোর্ট ফিজ, অ্যাজ পার দ্য স্যুট তার একটা কোর্ট ফির একটা চার্ট আছে, সেই কোর্ট ফিটা চার্ট অনুযায়ী কোর্ট ফিটা দিতে হবে। তাহলে অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে বলা হচ্ছে দিস অনারেবল কোর্ট হ্যাজ দ্য রিকুইজিট জুরিসডিকশন টু ট্রাই অ্যান্ড এন্টারটেইন দ্য প্রেজেন্ট স্যুট অ্যাজ দ্য কজ অফ অ্যাকশন অ্যারোজ হোললি অর ইন পার্ট উইদিন দ্য টেরিটোরিয়াল লিমিটস অফ দিস কোর্ট। অর্থাৎ কজ অফ অ্যাকশনটা যেটা হয়েছে সেটা এই কোর্টের জুরিসডিকশনের মধ্যে হয়েছে, সুতরাং এই জন্য এই কোর্টে মামলাটা করা হচ্ছে। দ্যাট দ্য প্রেজেন্ট স্যুট ইজ ভ্যালুড অফ রুপিস দিস ফর দ্য পারপাস অফ কোর্ট ফিজ অ্যান্ড জুরিসডিকশন, বলে এখানে কত টাকার এটা কেসটা সেটাও এখানে বলতে হবে। অ্যান্ড দেন দিস রিকুইজিট কোর্ট ফিজ অফ দিস হ্যাভ বিন পেইড অন দ্য প্লেন্ট, মানে সেই কোর্ট ফিজটা প্রথমে দিয়ে দিতে হবে অ্যাজ পার দ্য প্রভিশনস অফ দ্য কোর্ট ফিজ অ্যাক্ট 1870, এটা কিন্তু মেনশন করতে হবে অ্যাজ পার কোর্ট ফিজ অ্যাক্ট 1870 দিস অ্যামাউন্ট অফ কোর্ট ফিজ হ্যাজ বিন পেড। এবারে প্যারাগ্রাফ 3 হচ্ছে ফ্যাক্টস অফ দ্য কেস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন,
ন্যারেটস দ্য ফ্যাক্টস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ কী কারণে কী ঘটনা ঘটেছে। সাপোজ একটা কন্ট্যাক্ট, ব্রিচ অফ কন্ট্যাক্ট হয়েছে, তাহলে ইনিশিয়েশন অফ দ্য কন্ট্যাক্ট কী হয়েছিল, তারপর ধীরে ধীরে কীভাবে পার্টি এক্স অ্যান্ড পার্টি ওয়াইয়ের মধ্যে কন্ট্যাক্টের মধ্যে হয়তো একটা পার্টি ব্রিচ করেছে, সেটাকে প্যারাগ্রাফ অ্যান্ড সাব প্যারাগ্রাফে একের পর এক সাজিয়ে সাজিয়ে লিখতে হবে, এবং প্রত্যেকটি প্যারাগ্রাফ দ্যাট করে একটা বিগিনিং অফ প্যারাগ্রাফ আমাদের দ্যাট দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে ম্যানার, এইভাবেই লেখা হয়। ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে। ইচ ইন ফ্যাক্ট অফ সেপারেট সাব প্যারাগ্রাফ, ইচ ফ্যাক্ট ইন আ সেপারেট সাব প্যারাগ্রাফ, প্রত্যেকটি ফ্যাক্টকেই ন্যারেট ফ্যাক্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, প্রত্যেকটা ফ্যাক্টকে ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে। ইচ ফ্যাক্ট ইন সেপারেট অ্যান্ড সাব প্যারাগ্রাফে থাকবে। ইউজ দ্যাট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ প্যারাগ্রাফ, প্রতিটি প্যারাগ্রাফের আগে দ্যাটটা ইউজ করতে হবে। বি ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড রেলিভেন্ট, লেখার ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে, ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড রেলিভেন্ট। ইনক্লুড অল মেটেরিয়াল ফ্যাক্টস, ইউ হ্যাভ টু ইনক্লুড অল মেটেরিয়াল ফ্যাক্ট। অ্যাভয়েড লিগাল আর্গুমেন্টস, লিগাল আর্গুমেন্ট এখানে আমরা ফ্যাক্ট তুলে ধরছি, ফ্যাক্ট দেওয়ার সময় আমাদের লিগাল আর্গুমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। মেনশন ডেট, অ্যামাউন্ট অ্যান্ড স্পেসিফিক ডিটেলস, এগুলো আমাদের দিতে হবে যে কোন কোন ডেটে ঘটেছে, কোন কোন ডেটে কী ট্রানজ্যাকশান ঘটেছে, অ্যান্ড স্পেসিফিক ডিটেলস অফ দ্য ট্রানজ্যাকশান শুড বি গিভেন। রেফার টু ডকুমেন্টস উইথ অ্যানেক্সার্স, আমাদের আমরা দেখাবো প্লেনটের শেষের দিকে, আমরা প্লেন্ট যে লিখবো তার শেষের দিকে আমরা একটা এক্সাম্পল হিসাবে একটা প্লেন্ট আমরা এই ভিডিওতেই আজকে ক্যাটেগরিক্যালি লিখে দেখাবো, এবং তার একদম শেষে থাকবে অ্যানেক্সার। ঠিক আছে, এবার স্ট্রাকচার কীরকম হবে। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রিলেশনশিপ বিটুইন টু পার্টিস, অর্থাৎ পার্টিগুলোর মধ্যে রিলেশন কী ছিল। তারপর হচ্ছে ইভেন্টস লিডিং টু দ্য ডিসপিউট, কীভাবে ডিসপিউটটা শুরু হলো। দ্য ট্রানজ্যাকশনাল এগ্রিমেন্ট অর ইনসিডেন্ট, ট্রানজ্যাকশান হয়েছে বা কোনো এগ্রিমেন্ট তার ব্রিচ হয়েছে, অথবা কোনো ইনসিডেন্ট ঘটেছে, ইনসিডেন্ট হয়েছে ব্রিচ, ডিফল্ট, কজ অফ কমপ্লেন্ট, এগুলোর কারণেই তো হয়েছে। তারপরে ডিম্যান্ড মেড, কী কী ডিম্যান্ড করা হচ্ছে এটাও কিন্তু প্লেন্টের মধ্যে থাকবে। লিগাল নোটিস সেন্ট ইফ এনি, কিছু কোনো লিগাল নোটিস দেওয়া থাকলেও দিলে পারে তার কিন্তু ডিটেল দিতে হবে। ফেলিওর অফ ডিফেন্ডেন্ট টু কমপ্লাই, ডিফেন্ডেন্টকে বলা হয়েছে তাও সে কিন্তু কমপ্লাই করেনি। এবং লস অর ড্যামেজ সাফার্ড, তার কী কী লস হয়েছে, যেমন এক্সাম্পল হিসাবে বলা যায় দ্য প্লেন্টিফ অ্যান্ড ডিফেন্ডেন্ট হ্যাভ বিন নোন টু ইচ আদার সিন্স অত ওই সময় থেকে। দ্যাট অন ডিফেন্ডেন্ট অ্যাপ্রোচেস দ্য প্লেন্টিফ রিকোয়েস্টিং দিস অ্যান্ড রিলাইং আপন দ্য রিপ্রেজেন্টেশনস অফ দ্য ডিফেন্ডেন্ট দ্য প্লেন্টিফ এগ্রিড টু, মানে তার কাছে কিছু এসে চাইলো, প্লেন্টিফ সেটা দিল, এবং অমুক ডেটে তারপরে পরবর্তীকালে সেটার যে টার্মস অ্যান্ড কন্ডিশন ডিফেন্ডেন্ট সেটা ব্রিচ করলো, ব্রিচ করার ফলেই আলটিমেটলি একটা কজ অফ অ্যাকশান তৈরি হলো। এবার প্যারাগ্রাফ 4-এ আছে কজ অফ অ্যাকশান। কজ অফ অ্যাকশান অ্যারাউজ কবে হলো সেটা লিখতে হবে প্যারাগ্রাফ 4-এ। স্টেট ওয়েন অ্যান্ড হাউ দ্য কজ অফ অ্যাকশান অ্যারাউজ, স্পেসিফিক ডেট দিতে হবে যে অমুক ডেটে, সাপোজ কোনো মানি স্যুট কেসে প্রথমে টাকা দেওয়া হলো, তারপরে তার একটা প্রমিসারি নোটস ইস্যু করলো, একটা সময় তার টাকা ধার দেওয়ার কথা ছিল, সেই সময় তার টাকা রিটার্ন দেওয়ার কথা ছিল, সেই সময় তাকে একটা বলা হলো তাকে, সে টাকা দিল না, তাহলে যে ডেটে তাকে রিকোয়েস্ট করা হলো টাকা রিটার্ন করার জন্য কিন্তু সেই টাকা দিল না, সেই ডেটটা হলো মানে ইনিশিয়েশন, দ্যাট ইজ কজ অফ অ্যাকশান অ্যারাউজ অ্যাট দ্য স্পেসিফিক ডেট। এবার হচ্ছে ইভেন্টস that gave rise to the right to that gave rise to the right to sue, কী কারণে এই কোন ইভেন্টের মাধ্যমে রাইট টু সিউ, এই আমাদের আদালতে মামলা করার রাইটটা তৈরি হলো। দ্যাট কন্টিনিউজ টু সাবসিস্ট, এবং সেটা এখনও রয়েছে। দ্যাট ইট অ্যারাউজ উইদিন কোর্স জুরিসডিকশান, মানে যে ঘটনাটা ঘটেছে সেটা এখনও ইট কন্টিনিউজ টু সাবসিস্ট and it arose within the court's jurisdiction. Example হিসাবে কী দেওয়া হচ্ছে, the cause of action for filing the present suit arose in favor of the plaintiff and against the defendant on the following dates, বলে on date when, বলে event, on date when that event, দুটো মানে কী ডেটে কী ইভেন্ট হয়েছে সেগুলো বলা হলো। The cause of action continues to occur and subsist from day to day till the defendant মানে অ্যাকশন রিকোয়ার্ড, কী ডিফেন্ডেন্ট এটা করলো না তাই জন্য এরকম ঘটনা ঘটলো। দ্যাট দ্য এন্টায়ার পার্ট অর কজ অফ অ্যাকশন অ্যারোজ উইদিন দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ দিস অনারেবল কোর্ট। এবারে হচ্ছে রিলিফ ক্লেইমড, দ্যাট ইজ প্রেয়ার। কোর্টের কাছে তো আমরা এটা যাচ্ছি একটা রিলিফ চেয়ে, মানে আমার কিছু হয়েছে সেটা বলে তো লাভ নেই, আই এম লুকিং ফর সাম রিলিফ, দেন হোয়াট আর দ্য রিলিফস উই আর লুকিং ফর ফ্রম দ্য কোর্ট। এবার সেইখানে সেটা ক্যাটেগরিক্যালি কিন্তু প্লেন্টের মধ্যেই বলে দিতে হয় যে আমার
এত টাকা ছিল, এত টাকা নিয়ে ধার নিয়েছিল এবং এত পার্সেন্ট ইন্টারেস্টে সালে আমি এই পরিমাণ টাকা আমি মানে উইথ ইন্টারেস্টে ফেরত চাইছি, এরকম একটা রিলিফ। বা কোর্ট যেটা ভালো মনে করে সেটা কোর্টের ওপরও ছেড়ে দেওয়া যেতে পারে, যে লাস্টে এটা বলতে হয় যে এটা কোর্টের মতে ভালো মনে হয় সেটাও কোর্ট দিতে পারে। মানে কতগুলো রিলিফের মধ্যে ABCD করে 3-4 রকমের রিলিফ চাওয়া যেতে পারে। একটা এমন রিলিফ হতে পারে যেমন ইন্টারিম মেনটেন্যান্সের একটা রিলিফ হতে পারে ডিভোর্স কেসের ক্ষেত্রে বা ফ্যামিলি ম্যাটারের ক্ষেত্রে, অথবা কোনো এই টাকা মানি স্যুট কেসের ক্ষেত্রেও যে ইন্টারেস্টটা অন্তত পক্ষে সে দিয়ে যাক, হ্যাঁ, এরকম একটা ইন্টারিম মেনটেন্যান্সের মতোই এরকম একটা ব্যাপারও সেই রিলিফ ক্লেমের মধ্যে থাকতে পারে। এখন দেখা যাক এখানে, it begin with that the view of the facts and circumstances stated herein above and the interest of justice and equity, the plaintiff most humbly and respectfully prays that the honorable court may graciously be pleased to বলে লিস্ট অফ অল রিলিফ সাচ ABC এগুলো সব এক এক করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। তাহলে এই যেটা বলা হলো এটা মোটামুটি একটা স্টেটমেন্ট, এগুলো প্লেন্টকে এভাবেই লিখতে হয়, এই জন্য এগুলোকে এভাবেই লিখতে হবে। এবার রিলিফ ABC যা যা চাইছে সেটা দিতে হবে এবং এইটার শেষে এই যে ইনক্লুড মেন রিলিফ, ইন্টারেস্ট, কস্ট অ্যান্ড এনি আদার রিলিফ, এগুলো কিন্তু সবই থাকবে। মেন রিলিফ কি, সাপোজ একটা মানি স্যুট কেসে 2 লাখ টাকা কেউ ধার নিয়ে শোধ দিচ্ছে না, মেন রিলিফ হচ্ছে সেই ক্যাপিটালটা 2 লাখ টাকা। তারপরে কি রয়েছে, তার ইন্টারেস্ট। তারপরে কস্ট, কস্ট কি, আমাদের এই যে কোর্টে মামলাটা করছি সেই মামলা করার কস্ট, প্লিডার নিয়েছি তার কস্ট, পুরো সবটার একটা কস্টের ব্যাপার আছে। অ্যান্ড এনি আদার রিলিফ যদি নেওয়ার থাকে তাহলে সেটাও। এবং এন্ড উইথ, এবং এইটার পরে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য প্লেন্টিভ অ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাল এভার প্রে, এটা লিখতে হয়। অ্যান্ড দিস অ্যাক্ট ফর কাইন্ডনেস দ্য প্লেন্টিভ ইজ ডিউটি বাউন্ড শ্যাল এভার প্রে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা স্টাইল, এই স্টাইলটা মেনটেন করতে হয় একটা প্লেন্ট লেখার ক্ষেত্রে। মানে আমরা কী কী রিলিফ চাইছি সেগুলো চাওয়ার পরে হচ্ছে এই রিলিফ যে কোর্ট আমাকে দিচ্ছে, ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য প্লেন্টিভ অ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাল এভার প্রে বলে এক্সাম্পল দিচ্ছে। এটা যেটা বললাম এটা এক্সাম্পল কি, প্লিজ পাস আ ডিক্রি ইন ফেভার অফ প্লেন্টিভ অ্যান্ড এগেনস্ট দ্য ডিফেন্ডেন্ট ফর রিকভারি অফ রুপিস দিস, পাস আ ডিক্রি ফর পেমেন্ট অফ ইন্টারেস্ট at the rate of this % per annum from the date till realization, award cost of the present suit in favor of the plaintiff, pass such other and further orders or orders as this honorable court may deem fit and proper in this interest of justice and equity, and for this act of kindness this plaintiff is duty bound shall ever pray। ঠিক আছে, এবার লাস্টে ভেরিফিকেশান। ভেরিফিকেশানের ক্ষেত্রে সে প্লেন্টিভ বলবে যে আমি অমুক, আমি যতদূর আমার জ্ঞান মতে এই আমি যা বলেছি প্যারাগ্রাফ 1 থেকে 5-এর মধ্যে এগুলো সব সত্য এ বলেই আমি বিশ্বাস করি বলে শেষের দিকে সে সিগনেচার করবে। তারপরে তার অ্যাডভোকেটের ডিটেল দেবে, যে কোন অ্যাডভোকেটের থ্রু দিয়ে সে এটা করছে, অ্যাডভোকেটের নাম টামগুলো তারপরে দেওয়া থাকবে। এটা হচ্ছে তাহলে আমাদের ভেরিফিকেশান। ভেরিফিকেশান সেকশানে প্লেন্টিভ তার আবার বলবে তার নাম কি, তার বাবার নাম কি বলে সে একটা সত্যায়ন করবে যে আমার যে ফ্যাক্টগুলো আমি আগে বলে এসেছি, মেন ফ্যাক্ট ক্যাটেগরিক্যালি বলো না, দ্যাট করে ওই ফ্যাক্টগুলো 1 থেকে 5 অবধি যে ফ্যাক্টগুলো বলেছে সেগুলো সব সত্যি, সে যতদূর জানে বলে একটা সই সাবুত করবে। তার অ্যাডভোকেটেরও একটা নাম টাম দিয়ে, অ্যাডভোকেটের নেম দিয়ে, তার অ্যাডভোকেটের চেম্বার, অ্যাডভোকেটের প্লেস, ডেট দিয়ে হবে। এবার লিস্ট অফ দ্য ডকুমেন্টস অফ অ্যানেক্সার্স সেগুলো দিয়ে শেষ হবে। ডকুমেন্টগুলো কী কী অ্যানেক্সার্সের দেবে, তার কাছে যে কেস রিলেটেড অ্যানেক্সার যেগুলো আছে, তাদের কন্ট্রাক্ট হলে সেই কন্ট্রাক্টের যে ইনিশিয়েশন অফ কন্ট্রাক্টের যে কন্ট্রাক্ট ডিড সেটা দেবে। তারপর তাদের মধ্যে যে কনভারসেশন হয়েছিল, কোনো ইমেল বা কোনো নোটিশ কেউ কাউকে দিলে সেগুলো দেবে, কোনো মানিটারি ট্রানজাকশান হলে তার একটা সেইগুলো ডিটেল দেবে। ঠিক আছে, এগুলো লিখতে হবে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার। এই যে প্লেনটা আমরা লিখছি তার ইম্পর্টেন্ট ঘটনাগুলো কী কী রয়েছে, তার মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল। ল্যাঙ্গুয়েজ আর স্টাইলের ক্ষেত্রে আমরা কী হবে, উই উইল ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ, মানে খুব জার্গন কিছু ইউজ করবো না, ফর্মাল অ্যান্ড রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। বাট উই হ্যাভ টু রাইট ইন থার্ড পারসনে লিখতে হবে লেখাটা। ইউজ দ্যাট,
অ্যাট দ্য বিগিনিং অফ ইচ প্যারাগ্রাফ। ওই যে আমরা লিখতে যাচ্ছিলাম, আমরা আর একটু পরে একটা প্লেন্টের উদাহরণ হিসাবে দেখাবো, সেখানে আমরা দেখাবো সব দ্যাট করে আমরা প্যারাগ্রাফটি এগিয়ে যাব। তাই ইউজ দ্যাট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ প্যারাগ্রাফ। তাহলে আমাদের এটা লিখতে হবে কি, ফর্মাল রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজে, অ্যান্ড উই হ্যাভ টু রাইট ইন থার্ড পারসন, অ্যান্ড আমরা ফার্স্ট পার্সনে লিখবো না, সবসময় থার্ড পার্সনে লিখবো, অ্যান্ড উই হ্যাভ টু ইউজ দ্যাট, অ্যান্ড ইউজ দ্য প্লেন্টিভ অ্যান্ড দ্য ডিফেন্ডেন্ট, নট আই অর হি। হ্যাঁ, কখনোই কেসের মধ্যে, এইটা একটা লার্নিং। এমনি জেনারেলি একটা সাধারণ টার্মে কোনো অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সাধারণ মানুষ তারা আই হি এসব করে চলে, বাট এই যখন কোর্টে যখন একটা কেস প্লেন্টিভ লিখছে, তখন এখানে মানে কেস কেউ করছে, তখন আমি করছি মানে আই, কারোর বিরুদ্ধে করছি মানে হি, নট দ্যাট ওয়ে, দ্য প্লেন্টিভ অ্যান্ড দ্য ডিফেন্ডেন্ট, দ্য প্লেন্টিভ অ্যান্ড দ্য ডিফেন্ডেন্ট, এভাবে লিখতে হবে। ইউজ পাস্ট টেন্স ফর কমপ্লিটেড অ্যাকশানস, মানে এটা যে অ্যাকশানগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোর জন্য অলওয়েজ পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে থার্ড পার্সনাল লিখতে হবে, আর প্লেন্টিভ ডিপেন্ডেন্ট হবে, আই হি এসব চলবে না। বি কনসাইজ বাট কমপ্লিট, ঠিক আছে। এবার লিগাল রিকোয়ারমেন্ট কি, অর্ডার 7 রুল 1 অফ সিপিসি। আ প্লেন্ট মাস্ট কন্টেন্ট, কী থাকবে, নেম অফ দ্য কোর্ট, নেম অ্যান্ড ডেসক্রিপশান অ্যান্ড রেসিডেন্স অফ প্লেন্টিভ, নেম, ডেসক্রিপশান অ্যান্ড রেসিডেন্স অফ ডিফেন্ডেন্ট, ঠিক আছে, এগুলো কোর্টের দিতে হবে। তারপরে ফ্যাক্টস কনসিস্টিং কজ অফ অ্যাকশান অ্যান্ড হোয়েন ইট অ্যারাউজ, মানে কজ অফ অ্যাকশানটা কখন হলো, হ্যাঁ সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ, কজ অফ অ্যাকশানটা কখন হলো সেটাও একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ফ্যাক্টস শোয়িং কোর্টের জুরিসডিকশান, রিলিফ ক্লেমড, ভ্যালুয়েশন অফ দ্য স্যুট অ্যান্ড স্যুট ফর জুরিসডিকশন অ্যান্ড কোর্ট ফিস, আর লাস্টে হচ্ছে ভেরিফিকেশান। আর হোয়াট টু অ্যাভয়েড, প্লেন্ট লেখার ক্ষেত্রে অ্যাভয়েড কী করতে হবে, ইরেলিভ্যান্ট ফ্যাক্ট, যে ফ্যাক্টের কোনো রেলিভ্যান্সি নেই আমাদের কেসের সঙ্গে, সেই ফ্যাক্টে আমাদের উল্টোপাল্টা জিনিস, মানে আননেসেসারি জিনিস না আসে, হ্যাঁ, একইভাবে মিসজয়েন্ডার যেন না হয়, যেটা এখানে লেখা নেই, মিসজয়েন্ডার যেন না হয়, ঠিক আছে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে 7-11 অর্থাৎ অর্ডার 7 রুল 11 অনুযায়ী প্লেন্ট ক্যান্সেল হতে পারে, কী কী কারণে ক্যান্সেল হতে পারে সেইগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে প্লেন্ট যখন আমরা সাবমিট করব, ইন ডুপ্লিকেট সাবমিট করতে হয় কোর্টের কাছে, সেটা দেখতে হবে। প্রপার কোর্ট ফি না দিলে প্লেন্ট রিজেক্ট হতে পারে অ্যাজ পার অর্ডার 7 রুল 11, সুতরাং সেটা মাথায় রাখতে হবে। প্রপার কজ অফ অ্যাকশান যদি না থাকে, ভাষা কজ অফ অ্যাকশান দিলে প্লেন্ট রিজেক্ট হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে আন্ডার ভ্যালুয়েশন, এর কারণেও প্লেন্ট রিজেক্ট হতে পারে, অর্থাৎ যে অ্যাসেট বা যেটা নিয়ে হচ্ছে সেটার ভ্যালুয়েশন যদি সঠিকভাবে না করতে পারা যায়, তাহলেও প্লেন্ট রিজেক্ট হতে পারে। তাহলে এই কারণে প্লেন্ট রিজেক্ট হতে পারে, সেগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। নন জয়েন্ডারের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, হ্যাঁ, তো সেইখানে নন জয়েন্ডারে হচ্ছে কি না বা মিস জয়েন্ডার চলে আসছে কি না, সেগুলো লক্ষ্য রাখা ভালো। এবার হচ্ছে আর্গুমেন্ট, আমরা আর্গুমেন্ট এখানে দেব না, ঠিক আছে। এভিডেন্স, সেভ ফর ট্রায়াল, এভিডেন্সটাকে এখন দরকার নেই, এটাকে সেভ ফর ট্রায়ালের সময় আমরা এভিডেন্স দেবো। ইমোশনাল ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করব না, ভেগ স্টেটমেন্টস সেরকম কিছু দেবো না। কন্ট্রাডিকশানস, এমন হয় একটাকে কন্ট্রাডিক্ট করছে, এক্সেসিভ লিগাল জার্গন, আমরা হয়তো অনেক কিছু জানি, উকিল হয়তো অনেক কিছু জানে, সে তার অনেক নলেজ আছে, কিন্তু হি শুড অ্যাভয়েড দ্যাট এক্সেসিভ লিগাল জার্গন, মানে ইট শুড বি আন্ডারস্টুড বাই অ্যাট লিস্ট উইথ পার্সন উইথ কমন ল, সেই জন্য বুঝতে পারে, এরকম ধরনের থাকতে হবে। এক্সেসিভ লিগাল জার্গন শুড বি অ্যাভয়েডেড, ঠিক আছে। ডকুমেন্ট টু অ্যাটাচের মধ্যে কী থাকতে হবে, অল সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যানেক্সার্স, মার্কস দেম অ্যাট অ্যানেক্সার এ বি সি, রেফার টু দেম ইন দ্য প্লেন্ট, হ্যাঁ, প্লেন্টের মধ্যে সেগুলোকে রেফার করতে হবে, যে অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, অ্যানেক্সার সি এই নিয়ে ডিল করছে, যখনই সেই কথাটা আসবে। সাপোজ কোনো একটা নোটিশ সার্ভড, হ্যাঁ, তার নোটিশ সার্ভ করতে হবে, যে নোটিশ সার্ভড অ্যান্ড দ্যাট নোটিশ হ্যাজ ইনক্লুডেড ইন অ্যানেক্সার এ, ঠিক আছে। এবার হয়তো দ্যাট ইমেল হ্যাজ ইনক্লুডেড ইন অ্যানেক্সার বি, এরকমভাবে লিখে যেতে হবে। অ্যারেঞ্জ ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। এবার হচ্ছে কোর্ট ফিজ, কোর্ট ফিজ মাস্ট বি পেড অ্যাজ পার কোর্ট ফিজ অ্যাক্ট 1870। এবার হচ্ছে ক্যালকুলেটেড বেসড অন স্যুট ভ্যালুয়েশন অ্যান্ড স্ট্যাম্প পেপার অর ই পেমেন্ট অ্যাজ কোর্ট রুলস। এবার হচ্ছে একটা সিম্পল স্ট্রাকচার, টাইটেল অফ দ্য কোর্ট, এরকম করে একটা প্লেন্ট আমরা এখানে দেখাচ্ছি, স্যুট নাম্বার, পার্টিকেল, হেডিং, হ্যাঁ, মোস্ট রেসপেক্টফুলি সি উইথ, তারপরে পার্টিস থাকবে, জুরিসডিকশন অফ দ্য ভ্যালুয়েশন, ফ্যাক্টস অফ দ্য কেস,
cause of action, relief claimed or prayer, and for this act of kindness করে verification through advocate অমুক, লিস্ট অফ ডকুমেন্ট, টাইপস অফ প্লেন্টস। আচ্ছা, এটা তাহলে আরেকবার দেখে নেওয়া যায়। এখানে আবার দেওয়া হয়েছে ওইটা, যেটা প্লেন কী করে লেখা হবে। প্রথমে কোর্টের নাম, তারপরে স্যুট নাম্বার, তারপরে হচ্ছে পার্টিস, দ্যাট ইজ প্লেন্টিভ ডিফেন্ডেন্ট, তারপরে হেডিং পার্টিস প্লেন্টিভ ডিপেন্ডেন্ট, হেডিংটা দিবে পয়েন্ট প্লেন্ট আন্ডার অর্ডার 7 রুল 1 অফ সিপিসি, তারপরে বলতে হবে মোস্ট রেসপেক্টফুলি সোয়েদ বলে। এবার পার্টিস সম্পর্কে বিবরণ, তারপরে জুরিসডিকশন অ্যান্ড ভ্যালুয়েশন 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বরে হচ্ছে ফ্যাক্টস অফ দ্য কেস, এটাই হচ্ছে তিনটাই হচ্ছে আসল, এবং 4 নম্বর হচ্ছে কজ অফ অ্যাকশন, আরও ইম্পর্টেন্ট জায়গা। তারপরে তাহলে 3-এ হচ্ছে ফ্যাক্ট আর 4-এ হচ্ছে কজ অফ অ্যাকশন, এটা মাথায় রাখতে হবে। 1-এ পার্টি, 2-এ জুরিসডিকশন অ্যান্ড ভ্যালুয়েশন, 3-এ ফ্যাক্ট, 4-এ কজ অফ অ্যাকশন, তারপরে রিলিফ ক্লেমড অ্যান্ড দিস অ্যাক্ট ফর কাইন্ডনেস বলে শেষ করে ভেরিফিকেশান, হ্যাঁ, তারপরে থ্রু অ্যাডভোকেট ডকুমেন্টগুলো দিয়ে হয়ে গেল। এবার আমরা দেখব কত রকমের প্লেন্ট হতে পারে। ডিফারেন্ট টাইপস অফ প্লেন্ট হতে পারে কি, মানি স্যুট প্লেন্ট, টাকা ধার টার নিয়েছে ফেরত দিচ্ছে না, মানি স্যুট প্লেন্ট। স্পেসিফিক পারফরমেন্স প্লেন্ট, কোনো স্পেসিফিক রিলিফ চাওয়া হচ্ছে। ইনজাংশন প্লেন্ট, লুকিং ফর অ্যান ইনজাংশন। ডিক্লিয়ারেশন স্যুট প্লেন্ট, পার্টিশন স্যুট প্লেন্ট, পার্টিশন স্যুট চাইছে, এটা একটা কমন সিভিল স্যুট, পার্টিশন স্যুট। রিকভারি অফ পজিশন প্লেন্ট, এটা আর একটা কমন। এবং ড্যামেজেস প্লেন্ট, কোনো ড্যামেজ হয়েছে। আর ব্রিচ অফ কন্ট্রাক্ট আলাদা, আর একটা মোস্ট কমন হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট প্লেন্ট। Each type follows the same basic structure but with facts specific to the nature of the relief sought. ঠিক আছে, এবার আমরা দেখছি প্লেন্ট ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যান্ড ড্যামেজেস। প্লেন্ট in the Court of Civil Judge, Senior Division at Mumbai, original suit number 2024 অত। এটা একটা উদাহরণ, একটা প্লেন্টের একটা উদাহরণ। একটা রিয়েল লাইফে প্লেন্ট কীভাবে লিখতে হবে তার একটা উদাহরণ আমরা আলোচনা করছি, যে হাউ টু রাইট আ প্লেন্ট। এতক্ষণ ডিসকাস করলাম হাউ টু রাইট আ প্লেন্ট। এবার একটা উদাহরণ দিয়ে দেখা যাক, যে একটা হয়তো কন্ট্রাক্ট ব্রিচ হয়েছে, তাহলে একটা প্লেন্ট ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যান্ড ড্যামেজেস। কন্ট্রাক্ট ব্রিচ হলে কিছু ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজ হওয়ার জন্যে দুটো পার্টি মধ্যে তখন তারা প্লেন্ট কীভাবে লিখবে একটা বিজনেস কন্ট্রাক্টের ক্ষেত্রে, সেটা দেখা যায়। তাহলে কোন জাজের ক্ষেত্রে হয়েছে, সিভিল জাজ সিনিয়র ডিভিশন মুম্বাই, স্যুট নাম্বার দেওয়া হলো বিটুইন কি, বিটুইন শ্রীকৃষ্ণ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, একটা কোম্পানি রেজিস্টার্ড ইন মুম্বাই, এটা হচ্ছে দ্য প্লেন্টিভ, অ্যান্ড লিখে তারপরে কী হতে হবে, অ্যান্ড মিসেস ব্রাইট ফ্যাশন ইন্ডাস্ট্রিজ পার্টনারশিপ ফার্ম, এটা মুম্বাইয়ের একটা পার্টনারশিপ ফার্ম, এটা হচ্ছে ডিফেন্ডেন্ট। এর ঠিকানাগুলো দেওয়া হলো ডিফেন্ডেন্ট। তাহলে এই আমাদের প্লেন্টিভ দাঁড়িয়ে গেল, শ্রীকৃষ্ণ টেক্সটাইলস অ্যান্ড দ্য প্লেন্টিভ অ্যান্ড দ্য ব্রাইট ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, এই হচ্ছে ডিফেন্ডেন্ট। এবার কি হলো, প্লেন্ট আন্ডার অর্ডার 7 রুল 1 অফ সিপিসি 1908, এটা পরে এটা লিখতে হবে, প্লেন্ট আন্ডার অর্ডার 7 রুল 1 অফ কোড সিপিসি 1908 টু দ্য অনারেবল সিভিল জাজ মুম্বাই, the humble plaint of the plaintiff above named most respectfully soeth বলে। এবার পার্টিসের এবার বিবরণ, অর্থাৎ প্লেন্টিফের একটা বিবরণ। দ্য প্লেন্টিভ কি, প্লেন্টিভ একটা প্রাইভেট কোম্পানি, সে মুম্বাই নারিমান পয়েন্টের এখানে হয়তো কিছু ম্যানুফ্যাকচারিং, এখানে যেটা রয়েছে সে ম্যানুফ্যাকচারিং কিছু টেক্সটাইলের বেসিক ম্যানুফ্যাকচারিং মেটেরিয়াল সে সাপ্লাই করে। আর ডিফেন্ডেন্ট কী হচ্ছে, সে একটা ফ্যাশন কোম্পানি, সে ওখান থেকে টেক্সটাইল মেটেরিয়ালস কাপড় টাপড়গুলো নিয়ে ফ্যাশনেবল গুডস করে সে বিক্রি করে। এই হচ্ছে ডিফেন্ডেন্ট। তার ডিফেন্ডেন্টের ঠিকানাও দেওয়া থাকলো। প্লেন্টিফের কিন্তু এখানে একটু প্লেন্টিফ কী করে, হ্যাঁ, তার ঠিকানা কি এবং তার বেসিক কাজ কি সেটা বলা হলো। একইভাবে ডিফেন্ডেন্টের ব্যবসাটা কী ধরনের এবং তার অ্যাড্রেসটা কী আছে সেটা সব এখানে, হ্যাঁ, সব কিছু ফুল ডিটেলস অ্যাড্রেস তার এখানে দেওয়া থাকলো। তার প্লেন্টিভ পার্টিস সম্পর্কে আমরা পরিচয় করিয়ে দিলাম নাম্বার 1-এ। এবার হচ্ছে জুরিসডিকশন অ্যান্ড ভ্যালুয়েশন। কোর্টের জুরিসডিকশন, দিস অনারেবল কোর্ট হ্যাজ রিকুইজিট জুরিসডিকশনস টু ট্রাই অ্যান্ড entertain the present suits as the cause of action arose wholly within the territorial limits of the courts and defendant carries the business within the jurisdiction of the court. তাহলে এখানে cause of action arose wholly within the territorial limits of the court, কোর্টের টেরিটোরিয়াল লিমিটের মধ্যে কজ অফ অ্যাকশনটা হয়েছে, তাই জন্য এই কোর্টে এই কেসটা করা হচ্ছে। অ্যাট দ্য প্রেজেন্ট সুটস ভ্যালু 25 lakhs, ঠিক আছে, ফর দ্য পারপাস অফ কোর্ট ফিজ অ্যান্ড জুরিসডিকশন বিং অ্যামাউন্ট অফ ড্যামেজ ক্লেমড ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। তাহলে 25 লাখ টাকা এটা কেস,
আর এর জন্যে 50,000 টাকা এরা একটা কোর্ট ফিস দিয়েছে। এবার ফ্যাক্টস অফ দ্য কেসের ফ্যাক্ট কী আছে? দ্য প্লেন্টিভ কি, সে একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার ফার্ম ছিল। সে মানে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ফার্মটা সে সাপ্লাই করতো হাই কোয়ালিটি মেটেরিয়াল ইনক্লুডিং কটন ফেব্রিক্স, সিনথেটিক ফেব্রিক্স, হ্যাঁ, ফ্যাশন কোম্পানিদেরকে সে এটা সাপ্লাই করতো। ডিফেন্ড্যান্ট কী করতো? ডিফেন্ড্যান্ট ওইগুলো নিয়ে সে রেডিমেড গার্মেন্টগুলো তৈরি করতো। অর্থাৎ প্লেন্টিভ কাপড় টাপড় এইসব ধরনের জিনিস সাপ্লাই করতো, আর ডিফেন্ড্যান্ট এগুলো দিয়ে ম্যানুফ্যাকচারিং মানে ফিনিশ গুডস সে রেডিমেড গার্মেন্ট তৈরি করে বিক্রি করতো। তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছিল যে ডিফেন্ড্যান্ট কিছু পরিমাণ রেডিমেড গার্মেন্টের র মেটেরিয়ালস কিনবে প্লেন্টিভের কাছ থেকে, এই তাদের মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল। এবং যা যা কন্ট্রাক্ট হয়েছিল আমরা সেখানে দ্যাট করে সেগুলো চলবে। হ্যাঁ, যে একটা দ্যাট আপনার ডিউ নেগোসিয়েশান কী হয়েছিল, অমুক ডেটে এই নেগোসিয়েশন হয়েছে যে আমি এত পরিমাণে টেক্সটাইলের কাপড় নেব, তার জন্য এত দাম আমি দেব। তারপরে দ্যাট বলে আবার কিছু হয়তো তাদের মধ্যে টেলিফোনিক না মানে একটা ইমেল কনভারসেশন বা কিছু হয়েছে, তাদের এগ্রিমেন্ট হয়েছে, সেগুলোকে সব আমরা দ্যাট করে এই যে দ্যাট করে লেখা যাওয়া হচ্ছে। দ্যাট দ্য প্লেন্টিভ ওয়াজ সাপ্লাই 50,000 মিটার্স অফ প্রিমিয়াম কটন ফেব্রিক অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন মেনশনড ইন শিডিউল এ অফ দ্য সেট কন্ট্রাক্ট, এরমভাবে চলছে। দ্যাট দ্য টোটাল কন্ট্রাক্ট ভ্যালুস 75 lakhs, that the delivery of the said fabrics was to be made in 3 equal installments approximately 16,000 meters in each, এরমভাবে চলছে। অর্থাৎ যা যা হয়েছে দ্যাট করে আমাদের এখানে কিন্তু এটা লিখতে হবে। এই লেখার কায়দাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে দ্যাট করে থার্ড পার্সনের লেখাটা হচ্ছে। That payment terms agreed upon were 30% advance payment on signing the contract, 40% payment in the first delivery, এরকম করে হবে। ঠিক আছে, এভাবে এটা লেখা ছিল। দ্যাট ক্লজ 2 of the said contract specifically provided the time was the essence of the contract, এটা বলা হচ্ছে। এবং ক্লজ 15 ওদের কন্ট্রাক্টে যেটা বলা ছিল সেগুলো নিয়ে বলছে যে লিকুইডেটেড ড্যামেজের কথা এখানে বলা ছিল, যে কোনো পার্টি যদি কন্ট্রাক্ট ব্রিচ করে তাহলে তাকে 25,000 টাকা লিকুইডেটেড ড্যামেজ দিতে হবে। দ্যাট দ্য সেড কন্ট্রাক্ট ইজ অলসো কন্টেন্ট আদার টার্মস অ্যান্ড কন্ডিশন বলে কী ছিল। তাহলে এইভাবে দ্যাট করে কন্ট্রাক্টটা কিন্তু ক্যাটেগরিক্যালি তারা লিখে যাচ্ছে। দ্যাট দ্য প্লেন্টিভ কমপ্লিটেড দ্য প্রোডাকশন অফ দ্য ফার্স্ট installment this, that on 8 February 2024 the plaintiff informed the defendant through email করেছে, তারপর হয়তো কোনো নোটিশ সার্ভ করেছে পরে সেটাও লিখবে। that the shock, surprise and other dismay of the plaintiff, the defendant wrongfully, arbitrarily and without any reasonable or justifiable cause refused to accept the delivery of the said first consignment, এখান থেকে কিন্তু কজ অফ অ্যাকশান তৈরি হলো। অর্থাৎ এখানে যখন সে মাল নিয়ে গেল ডেলিভারি দিতে, তখন ডিফেন্ড্যান্ট সেটা নিল না। প্লেন্টিভ মাল নিয়ে গেল, ডিফেন্ড্যান্ট মালটা নিল না। ঠিক আছে, তাই জন্য দ্যাট করে এখন এবার কেস চলছে। দ্যাট দ্য অ্যাফোরসেড অ্যাক্ট অফ ডিফেন্ড্যান্ট অ্যামাউন্ট টু ক্লিয়ার আনইকুইভোকাল অ্যান্ড উইলফুল ব্রিচ অ্যান্ড রেপুটেশন অফ দ্য কন্ট্রাক্ট ডেটেড 15 জানুয়ারি 2024, তাহলে কন্ট্রাক্টটাকে সে কিন্তু লঙ্ঘন করলো, ব্রিচ অফ কন্ট্রাক্ট হলো। তাই জন্যে আবার দ্যাট করে এখন আবার চলছে তাদের মধ্যে কী কথাবার্তা হয়েছে। তারপরে প্লেন্টিভ হয়তো তাকে কিছু নোটিশ জারি করেছে, তারপরে লিগাল নোটিশ সে লয়ারকে দিয়ে পাঠিয়েছে। দ্য প্লেন্টিভ লস্ট ভ্যালুয়েবল বিজনেস অপরচুনিটিস। তারপরে কী বলছে? দ্যাট দ্য ফেব্রিক বিং স্পেসিফাইড টেকনিক্যাল স্পেসিফিকেশনস অ্যাজ পার দ্য ডিফেন্ডার্স রিকোয়ারমেন্টস ক্যানট বি ইজিলি সোল্ড ইন দ্য মার্কেট। অর্থাৎ এটা যেহেতু প্লেন্টিভ ওর জন্যই তৈরি করেছিল, সেটা বাইরে এসে বেচে টাকাও তৈরি করবে, সেটা হচ্ছে না। এবং দ্যাট দ্য প্লেন্টিভ হ্যাজ সাফার লস অন রেপুটেশন অ্যান্ড গুডউইল, দ্যাট দ্য প্লেন্টিভ হ্যাজ বিন ডিপ্রাইভড অফ প্রফিট that would have been accrued from the complete executions of the contract, and thus thereafter the plaintiff's advocate sent a detailed legal notice দিল। এবার যে ডেটটা দেওয়া থাকলো, লিগাল নোটিস কবে এসে বলেছে, ডেট মেনশন 15 মার্চ 2024, এবং লিগাল দ্যাট দ্য রেসপন্স অফ দ্য অ্যাফোরসেড লিগাল নোটিস বা লিগাল নোটিস বাই ডিপেন্ডেন্ট কী করলো, সে একটা ইভেসিভ অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিল। লিগাল নোটিস পেয়ে ডিপেন্ডেন্ট একটা ইভেসিভ অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিল। ঠিক আছে, তাহলে এই দ্যাট করে এইভাবে লেখা হলো। দ্যাট দ্য
ক্লজ 15 অফ দ্য কন্ট্রাক্ট ডেটেড 15 জানুয়ারি 2004 এখানে বলা ছিল যে ডিফেন্ড্যান্ট ইজ লাইবেল টু পে লিকুইডেটেড ড্যামেজ রুপিস 25,000। এই লিকুইডেটেড ড্যামেজ ব্যাপারটা কি? ড্যামেজ দু রকম হতে পারে, লিকুইডেটেড আর আনলিকুইডেটেড ড্যামেজ, যেখানে কন্ট্রাক্টের আগে থেকেই এটা নির্ধারিত করা থাকে যে এত অ্যামাউন্টের টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে, সেটা হচ্ছে লিকুইডেটেড ড্যামেজ। আর আনলিকুইডেটেড ড্যামেজ মানে সেখানে যেটা নির্ধারিত করা থাকে না, সেটা হচ্ছে আনলিকুইডেটেড ড্যামেজ। ঠিক আছে, তো এখানে যেহেতু কন্ট্রাক্টের অ্যাট দ্য ইনিশিয়েশন অফ দ্য কন্ট্রাক্ট ইট ওয়াজ মেনশন, সো দিস ড্যামেজ ইজ লিকুইডেটেড ড্যামেজ। ঠিক আছে, তো লিকুইডেটেড ড্যামেজের টাকাটা তাহলে এখন প্লেন্টিফকে দিতে হবে। সেই 25,000-এর টাকাটা নিয়েই এই কেসটা ইনিশিয়েট হয়েছে। এবার দ্য লিগাল নোটিস, এবার এগুলোই বলছে লিগাল নোটিস দিয়েছে, তারপরে প্লেন্টিফ কথা শোনেনি, হ্যান করে, তাহলে এই জিনিসটা আমাদের প্লেনটা এভাবে লেখা হলো। ঠিক আছে, তাহলে এগুলো সব ওই দেখো 327, 326 করে এবার 27টা সাব সেগমেন্টে এটা ভাগ করেছে। 27টা প্যারাগ্রাফে 3-এর আন্ডারে 27, অর্থাৎ 27টা প্যারাগ্রাফে দ্যাট করে এটা কিন্তু চলেছে, লম্বা ফিরিস্তি, কিন্তু কোহেরেন্টভাবে লেখা হয়েছে। তার মানে লম্বা ফিরিস্তি মানে এমন না যেখানে কোনো মানে আনইম্পর্টেন্ট কিছু লেখা হয়েছে, মানে ফ্যাক্টগুলোকে, যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেগুলোকেই সিম্পল ল্যাঙ্গুয়েজে কোহেরেন্টলি স্পেসিফিক্যালি ক্যাটেগরিক্যালি বলা হয়েছে। এটা কিন্তু লক্ষ্য করতে হবে যে প্লেনটা কীভাবে লেখা হলো। এটা একটা টেকনিক্যাল ব্যাপার, খুব ব্যাপারটা ফুললি টেকনিক্যাল, এবং যেভাবে যে ফর্মে যে ফরম্যাটে যে ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে কজ অফ অ্যাকশান। কজ অফ অ্যাকশানটা কি? কজ অফ অ্যাকশানটা হচ্ছে প্লেন্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যে কজ অফ অ্যাকশানটা কখন থেকে ইনিশিয়েট হলো কজ অফ অ্যাকশান সেটা বললাম। এই যে কজ অফ অ্যাকশান কবে থেকে ইনিশিয়েট হলো? অন 1st March 2024 when the defendant wrongfully refused to accept the delivery of the goods and orally repudiated the contract। তাহলে যেই মুহূর্তে ডিফেন্ড্যান্ট কন্ট্রাক্টটা রেপুডিয়েট করলো সেই মুহূর্তে কজ অফ অ্যাকশান তৈরি হলো অন দ্য 1st March 2024। তাহলে এইটা কিন্তু অলওয়েজ বাই ডেট মেনশন করে কজ, মানে একটা যখনই সিভিল স্যুট ইনিশিয়েট করা হবে ইউ হ্যাভ টু মেনশন দ্য ডেট, দ্যাট অন হুইচ ডেট দ্য কজ অফ অ্যাকশান ইজ ইনিশিয়েটেড। এখানে একদম ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছে অন 1st March 2024 when the defendant wrongfully refused to accept the delivery of the goods and orally repudiated the contract। on 5th March 2024 কি হলো? when the defendant confirmed in writing its intention not to proceed with the contract, তখন সে বলেই দিল না আমি এই কন্ট্রাক্ট মানবো না। এই করে কজ অফ অ্যাকশান তৈরি হয়ে গেল। তারপরে কি হচ্ছে? দ্য এন্টায়ার কজ অফ অ্যাকশান অ্যারোজ উইদিন দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ দ্য অনারেবল কোর্ট। বলছে এই কজ অফ অ্যাকশান যা হয়েছে এটা কোর্টের আন্ডারেই হয়েছে, সুতরাং এই কোর্টে আমরা মামলা করতে পারি। তারপরে রিলিফ ক্লেম, এই কেসের জন্য রিলিফ কী কী ক্লেম করা হবে সেটা বলা হচ্ছে। এক ধরে বিভিন্ন রকম রিলিফ সেখানে যাওয়া যাবে। ফার্স্ট মেন রিলিফ দ্য ডিক্রি, এখানে 25 লাখ টাকার যে কেস, প্রথমে 25 লাখ টাকাটা চেয়ে নিচ্ছে। পাস আর ডিক্রি ইন ফেভার অফ দ্য প্লেন্টিফ অ্যান্ড এগেনস্ট দ্য ডিফেন্ড্যান্ট ফর রিকভারি অফ দ্য 25 lakhs। তারপরে বলছে অল্টারনেটিভলি অ্যান্ড উইদাউট প্রেজুডিস অফ প্রেয়ার ক্লজ এ অ্যাবাভ pass a decree in favor of the plaintiff and against the defendant for recovery of 25 lakhs, being the actual damage, loss and injuries suffered by the plaintiff due to defendant's breach of contract। তারপরে আবার কি বলছে? pass a decree or payment of interest on the aforesaid amount at the rate of 18% per annum from 1st March 2024, ইন্টারেস্টটা চেয়ে নিচ্ছে till the date of filing the present suit। প্রেজেন্ট স্যুটটা করার অবধি ওই যে 25 লাখ টাকা তার মধ্যে ইন্টারিম যে মেনটেন্যান্সটা এই সময়ের সেটা চেয়ে নিচ্ছে। তারপরে কি হচ্ছে? পেন্ডেন্ট লাইট ইন্টারেস্ট। পেন্ডেন্ট লাইট ইন্টারেস্ট ব্যাপারটা কি? এটা একটা লিগাল টার্ম। পেন্ডেন্ট লাইট ইন্টারেস্ট হচ্ছে এটা এই ইন্টারিম মেনটেন্যান্সের মতো, মানে একটা ডিভোর্স কেস সাপোজ চলছে, তো সেই সময় ওয়াইফ তার বাচ্চাকে খাবার দাবার দেবে, তার তো একটা ইন্টারিম টাকা লাগবে, সেটা যেমন একটা ইন্টারিম মেনটেন্যান্স, সেটা একটা পেন্ডেন্ট লাইট এর উদাহরণ। আর এই ধরনের মানি স্যুটের কেসে কি হয়? তার একটা যে কেসটা চলছে এই সময় তো যে টাকাটা পড়ে আছে 25 লাখ টাকা, তার তো একটা ইন্টারেস্ট এই সময়েও কাজ করছে। তা সেই সময়ের জন্য ফর দ্য টাইম বিং হোয়েন দ্য স্যুট ইজ রানিং, সেই সময়ের যে ইন্টারেস্ট সেটা হচ্ছে পেন্ডেন্ট লাইট ইন্টারেস্ট অ্যান্ড ফিউচার ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে বলছে পাস আর ডিক্রি ফর পেমেন্ট অফ পেন্ডেন্ট লাইট ইন্টারেস্ট অ্যান্ড ফিউচার ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 18% পার অ্যানাম। ঠিক আছে, তাহলে পেন্ডেন্ট লাইট ইন্টারেস্ট এবং ফিউচার ইন্টারেস্ট যা হবে 18% পার অ্যানামে এটা দিয়ে দেওয়া। ইন্টারিম মেনটেন্যান্সটা এখন 18% হিসাবে নিচ্ছে। অর্থাৎ প্রথমে আমরা
যে মেন ক্যাপিটাল সেটা নিলাম, তারপরের দিকে ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অ্যাওয়ার্ড কস্ট অফ দ্য প্রেজেন্ট স্যুট ইন ফেভার অফ দ্য প্লেন্টিভ, এটা করতে প্লেন্টিভের যে কস্ট লেগেছে সেটাও দিতে হবে। পাস সাচ আদার ফার্দার অর্ডার ইন অর্ডার অফ দিস অনারেবল কোর্ট মে ডিম ফিট অ্যান্ড প্রপার। এবারে লাস্টে এই কথাটা বলতে হয়, প্রত্যেকটি প্লেন্ট লেখার ক্ষেত্রে এইভাবেই শেষ হয়। পাস সাচ অর্ডার অ্যান্ড ফেভার অর্ডার ফার্দার অর্ডার or orders as the honorable court may deem fit and proper in the facts and circumstances of the case and the interest of the justice and equity. And for this act of kindness the plaintiff is as in duty bound shall ever pray. সেটা হচ্ছে এই মানে আমাদের লিগাল জার্গন, এটা এইভাবে লিখতে হয়, কাস্টম এইভাবেই এটা লিখতে হয়। অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য প্লেন্টিফ অ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাল এভার প্রে বলে এটা শেষ করতে হয়। এবার হচ্ছে তবে ভেরিফিকেশানে ওরা একটা সত্যায়ন করবে যে আই ডু হিয়ার বাই সোলেমলি অ্যাফার্ম দ্যাট দ্য ভেরিফাইড দ্যাট দ্য কন্টেন্টস অফ প্যারাগ্রাফ 1 to 5 অফ দ্য অ্যাবাভ প্লেন্ট আর ট্রু বলে ও সই সাবুত করবে, যেটা আগে বলেছি। তারপরে ওর অ্যাডভোকেটের নাম, তার চেম্বারের নাম দিয়ে জিনিসটা শেষ হবে। তারপরে হচ্ছে এখানে ডকুমেন্টস আর অ্যানেক্সার্স, আগে বললাম না প্রথমে যখন বলছিলাম প্লেন্ট কীভাবে লিখতে হয়, তখন অ্যানেক্সারগুলো কী কী দেবে সেইগুলোকে এবার লিস্ট অফ অ্যানেক্সার, যেমন এখানে কপি অফ কন্ট্রাক্ট অ্যাজ অ্যানেক্সার এ, তারপরে কপি অফ দ্য ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাজ অ্যানেক্সার বি, কপি অফ ইমেল অ্যানেক্সার সি, কপি অফ লেটার অ্যানেক্সার ডি, কপি অফ ডিফেন্ডেন্টস রিপ্লাই অ্যানেক্সার ই, কপি অফ লিগাল নোটিস অ্যানেক্সার এ, কপি অফ পোস্টাল রিসিপ্ট উইথ এডি অ্যানেক্সার জি, কপি অফ ডিফেন্ডেন্টস রিপ্লাই অ্যানেক্সার এইচ, কপি অফ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অফ প্লেন্টিভস কোম্পানি অ্যানেক্সার আই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের একটা প্লেন্ট কিভাবে লিখতে হয় তার একটা এক্সাম্পল আমরা দিলাম। ঠিক আছে, তো এটা একটা ক্যাটেগরিক্যালি দেখা হলো যে একটা প্লেন্ট লেখা খুব টেকনিক্যাল একটা ব্যাপার। একটা প্লেন্ট লেখা মুখের কথা নয়, খুব অনেক কিছু মাথায় রেখে একটা প্লেন্ট লিখতে হয়। এটা ইট ইজ নট লাইক আ জেনারেল অ্যাপ্লিকেশান, যে আমার সঙ্গে এই হয়েছে আমি একটা অ্যাপ্লিকেশান লিখে ফেললাম। মানে এটা একটা জাস্ট ইফ ইউ নো ইংলিশ ইউ ক্যানট রাইট আ প্লেন্ট, ইউ হ্যাভ টু বি লিগালি টেকনিক্যাল। মানে একটা টেকনিক্যাল ওয়ে রয়েছে হাউ টু রাইট আ প্লেন্ট। এটা ফর এ কমন ম্যান আর ফর এ লেম্যান হি ক্যানট রাইট আ প্লেন্ট, মানে ইউ হ্যাভ টু নো বেসিক ওয়েজ দ্যাট হাউ টু রাইট আ প্লেন্ট, দ্যাট করে ক্লজগুলো এগোবে এবং প্লেন্টের একটা ফ্রেম রয়েছে, এই ফ্রেম মেনশন করে আমরা প্লেনটাকে লিখবো অ্যাজ পার অর্ডার 7 রুল 1। অ্যাজ পার অর্ডার 7 রুল 1 প্লেনটা আমরা কোর্টের জুরিসডিকশন, প্লেনটা যাতে রিজেকশন না হয় সেটা প্রথমেই লক্ষ্য রাখবো। পার্টিস টু স্যুটটাকে প্রথমে আমরা ঠিক করে সেট করে নেব, তারপরে প্লেনটাকে আমরা সাজিয়ে নিয়ে কোহেরেন্ট ম্যানারে সেটাকে আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা সেটা লিখব। ঠিক আছে, এবং এখানে আমরা কোনো লিগাল জার্গন আমরা মানে প্লেনটা যখন লিখব কোনো লিগাল জার্গন আমরা ইউজ করব না। ঠিক আছে, এগুলোই হচ্ছে প্লেন্ট লেখার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আর কি। এবং দ্যাট করে আমরা প্লেনটাকে এগোবো। ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড রেলিভেন্ট হবে প্লেনটা। ইনক্লুড অল মেটেরিয়াল ফ্যাক্টস, যে মেটেরিয়াল ফ্যাক্ট যেগুলো আছে। অ্যাভয়েড লিগাল আর্গুমেন্টস, আমরা এখানে আর্গুমেন্টস দিতে যাব না, কিন্তু ডেট, অ্যামাউন্ট সেগুলোকে সব কিছু আমাদের মেনশান করতে হবে। সেটা আমরা শিখলাম যে একটা প্লেন্টের ক্ষেত্রে কোন ডেটে কী হয়েছে সেগুলোকে আমরা থার্ড পার্সনে এটা লিখতে হয়। সেটা আমরা দেখলাম যে একটা প্লেন্ট লিখতে হবে থার্ড পার্সনে, এবং কোনো ঘটনা যেটা ঘটে গেছে সেখানে পাস্ট টেন্সে এটা লিখতে হবে। সেটা আমরা আগে দেখেছি যে প্লেন্টের ক্ষেত্রে লেখার কায়দা কী, সেটা আমরা দেখেছি। স্পেসিফিক ডেট দিতে হবে এবং প্লেন্ট লেখার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি। এবং প্লেন্টের লেখার শেষে ভেরিফিকেশান করতে হবে, অ্যাডভোকেটের ডিটেল দিতে হবে, তারপরে যা আছে সেটা। একটা জিনিস হচ্ছে যে ওই 3 নম্বরে যেটা আমরা লিখছিলাম সেটাকে সব দ্যাট করে দ্যাট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ প্যারাগ্রাফ রাইট ইন থার্ড পারসন, ইউজ ফর্মাল রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ, রাইট ইন থার্ড পারসন, ইউজ দ্যাট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ প্যারাগ্রাফ, অ্যান্ড ইউজ দ্য প্লেন্টিভ, দ্য ডিফেন্ড্যান্ট, নট আই অর হি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আই আর হি বলবো না, আমি বলবো দ্য প্লেন্টিভ, দ্য ডিফেন্ড্যান্ট। ইউজ পাস্ট টেন্স ফর কমপ্লিটেড অ্যাকশনস, বি কনসাইজ অ্যান্ড কমপ্লিট। অ্যান্ড লিগাল রিকোয়ারমেন্ট হচ্ছে অর্ডার 7 রুল 1 অফ সিপিসি, অর্ডার 7 রুল 1 অফ সিপিসি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা সবটাই ইন ডিটেল আলোচনা করলাম।
প্লেনটের মধ্যে কী কী থাকবে, কোর্টের নামটা থাকবে, নেম অ্যান্ড ডেসক্রিপশান অ্যান্ড রেসিডেন্স অফ প্লেন্টিভ, একইভাবে নেম, ডেসক্রিপশান, রেসিডেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট, তারপরে ফ্যাক্টস কন্টেনিং দ্য কজ অফ অ্যাকশান অ্যান্ড হোয়েন ইট অ্যারোজ, ফ্যাক্টস শোয়িং দ্য কোর্ট অ্যান্ড ইটস জুরিসডিকশান, তারপরে কি রিলিফ ক্লেম করছি, তারপরে ভ্যালুয়েশন অফ সোর্স ফর জুরিসডিকশান অ্যান্ড কোর্ট ফিস, তারপরে ভেরিফিকেশান। ঠিক আছে, আর কী কী অ্যাভয়েড করতে হয় প্লেন্ট লিভার ক্ষেত্রে, ইররেলিভ্যান্ট ফ্যাক্টস, যে ফ্যাক্টের কোনো রেলিভ্যান্সি নেই, আর্গুমেন্ট আমরা এখানে করব না, এভিডেন্স আমরা ট্রায়ালের জন্য দেবো, এখন এখানেই এভিডেন্স দেবো না। ঠিক আছে, ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, ভেগ স্টেটমেন্ট করব না, কন্ট্রাডিক্টরি কোনো কথা বলবো না, এক্সেসিভ লিগাল জার্গন ইউজ করব না, ডকুমেন্ট কী কী অ্যাটাচ করতে হবে সেগুলোকে আমরা এবিসি করে অ্যানেক্সার করে দেব। হ্যাঁ, এইভাবে আমরা কোর্ট ফি দিয়ে ইন ডুপ্লিকেট ফর্মে প্লেনটা সাবমিট করব। ঠিক আছে, এই হচ্ছে প্লেন্টের মানে লেখার টেকনিক্যাল ওয়ে। আমরা প্লেনটা তাহলে মোটামুটি ইন ডিটেল আলোচনা করলাম। প্লেন্ট লেখা যেমন, ঠিক প্লেন্ট আফটার সাবমিশন অফ প্লেন্ট এবার কিন্তু ডিফেন্ডেন্ট কিন্তু লিখবে রিটার্ন স্টেটমেন্ট, এবং রিটার্ন স্টেটমেন্টটা অ্যাজ পার দ্য প্লেন্ট লিখতে হবে। প্লেন্ট তো সাজানো হলো, এবার ডিপেন্ডেন্টের উত্তরটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট, সেটা কিন্তু আর প্লেন্টকে খুব ভালো করে অ্যানালিসিস করে তবেই তার রিটার্ন স্টেটমেন্ট লিখতে হয়। পরবর্তী ভিডিও, এই ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে যদি আমরা এটার সঙ্গে রিটার্ন স্টেটমেন্টটা দিয়ে দিই, তো সেটা আমরা দিচ্ছি না। এই জন্যে নেক্সট ভিডিওতে আমাদের রিটার্ন স্টেটমেন্ট, হাউ টু রাইট আ রিটার্ন স্টেটমেন্ট, ঠিক আছে, তার কতগুলো ওয়ে রয়েছে সেটাও একটা টেকনিক্যাল জিনিস। এবং ঠিক যে প্লেনটা আজকে আমরা লিখলাম, এই যে একটা মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর সে কাপড় সাপ্লাই করছিল, আর একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে ওটা কাপড়টা নিয়ে রেডিমেড গুডস করছিল, এদের মধ্যে যে প্লেনটা আমরা আজকে দিলাম, ঠিক এই প্লেনটারই উত্তরে এবার ম্যানুফ্যাকচারিং কোম্পানির উত্তরে ওই যে গার্মেন্ট ফ্যাক্টরি যেটা আছে, ফ্যাশন কোম্পানি কীভাবে রিটার্ন স্টেটমেন্টটা দেবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো আজ এই অবধিই, থ্যাংক ইউ।